একটি দেশের বাজেট শুধু সেই দেশের রাজনৈতিক বা আর্থিক হিসাব নিকাশ নয়, এটি একটি দেশের উন্নয়নের পরিকল্পনা, অর্থনৈতিক দর্শন কিংবা রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলনও। আমরা জানি যে গত ২রা জুন এসেছে নতুন অর্থ বছরের বাজেট অন্তর্বর্তী সরকারের হাত ধরে, কিন্তু প্রশ্ন হলো এই নতুন অর্থ বছরের বাজেট আসলে অর্থনীতির অবস্থা বর্তমান যে সংকট চলছে কিংবা শিল্প খাতে কতটা সম্ভাবনা নাকি চাপের। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করব। আমি রাবিয়া ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন অর্থ বাণিজ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমাদের সাথে আলোচনাটা এগিয়ে নিতে দুজন সম্মানীয় অতিথি আমাদের সাথে উপস্থিত রয়েছেন। আমরা একে একে পরিচিত হব তাদের সাথে। আমার সাথে প্রথমেই রয়েছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ ও গবেষণা পরিচালক, BIISS। সেই সাথে রয়েছেন মোহাম্মদ খোরশেদ আলম, পরিচালক, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, সাবেক উপদেষ্টা, বাংলাদেশ চায়না চেম্বার ও কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্টুডিওতে। যেমনটি বলছিলাম, আমি প্রথমেই যেতে চাই ডক্টর মাহফুজ কবির আপনার কাছে। আমরা জানি যে কিছুদিন আগেই নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা হয়েছে, বাজেট নিয়ে নানা আলোচনা পর্যালোচনা চলছে। তো সেই ক্ষেত্রে একটি বিষয় নিয়ে আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন অন্তর্বর্তী সরকার বাজেট প্রণয়নের সময় সামষ্টিক অর্থনৈতিক ও সামাজিক বিষয় বিবেচনা করেছে। তাই ২০২৫-২৬ অর্থ বছরে জাতীয় বাজেট হবে সময়োপযোগী ও বাস্তবসম্মত। আমরা জানি আমাদের এবারে বাজেটটা অনেকটা সংক্ষিপ্ত আকারে হয়েছে। তিনি আরও বলেন, এই বাজেট আমি সংক্ষিপ্ত বা ছোট বলবো না, তবে এটি অবশ্যই বাস্তবায়নযোগ্য ও সময়োপযোগী হবে। আপনার কাছে জানতে চাই একজন অর্থনীতিবিদ হিসেবে আমাদের এই বাজেট, এবারে নতুন অর্থ বছরের বাজেটকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে আমি তিনটি বড় যে বিষয়গুলো আছে মোটা থেকে সেগুলো প্রথম উপস্থাপন করব, এরপরে ডিটেল আলোচনা হবে। তো আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে দেশে অর্থনীতিতে একটা যে সংকট চলছে এবং ম্যাক্রো অর্থনীতিতে একটা চাপ রয়েছে, শিল্প বাণিজ্য খাত হতাশাজনক, এবং একই সঙ্গে যে সামাজিক খাতেও কিন্তু বেশ কিছু চাপ রয়েছে। বিশেষ করে এই মুহূর্তে যেহেতু দেশ একটি লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপের মধ্যে আছে, মানে হলো যে কম বিনিয়োগ, কম প্রবৃদ্ধি, কম কর্মসংস্থান, আবার উচ্চ মূল্যস্ফীতি, এই চারটা যে মূল সমস্যা। তো সেই সমস্যাগুলোর সমাধানের জন্যে তো আমাদের একটা বড় রকমের আর্থিক পরিকল্পনা দরকার, যেটা আসলে অনেকে আশা করেছিলেন যে এবারকার বাজেট হবে হচ্ছে বিনিয়োগ বান্ধব, বিশেষ করে তার কারণ যেহেতু বিনিয়োগের অবস্থা খুব একটা ভালো নয়, দেশি বিদেশি বিনিয়োগ বেশ হতাশাজনক, এবং একই সঙ্গে যেহেতু নিম্ন প্রবৃদ্ধি রয়েছে, তো প্রবৃদ্ধির চাকা কীভাবে ঘোরানো যায়, মানে বিশেষ করে আমাদের যে কৃষি, শিল্প এবং সেবা প্রত্যেকটা জায়গাতে আসলে এক ধরনের প্রণোদনা দরকার। এইবারকার যে BBS-এর একদম লেটেস্ট যে রিপোর্ট, সেখানে বলা হয়েছে যে কৃষি খাতে প্রায় 10 বছরের মধ্যে সর্বনিম্ন একটা প্রবৃদ্ধি, এবং সেটি মাত্র 1.79%। সাধারণত 3-3.5% থাকে কৃষিতে। তো সেই জায়গাতে এটা আশ্চর্যজনক কম প্রবৃদ্ধি হয়েছে। শিল্প খাতেও খুব একটা আশাব্যঞ্জক নয়, এবং সব মিলিয়ে শুধুমাত্র কোভিড টাইমের সময়টা বাদ দেয় আর কি। তো এই বছর দেখা গেল যে 10 বছরের মধ্যে সবচাইতে কম প্রবৃদ্ধি দেখা যাচ্ছে, মানে সার্বিকভাবে, এবং প্রায় 20 বছরের মতো আর কি, যে এর মধ্যে আমরা এত কম প্রবৃদ্ধি দেখিনি, যেটা হচ্ছে মাত্র 3.97%। এবং এই প্রবৃদ্ধি আসলে বাংলাদেশের যে একটা মোটামুটি রেসপেক্টেবল একটা গ্রোথ থাকে বলে যে সারা পৃথিবীতে আমরা জানি, বিভিন্ন লিটারেচার আছে, তো সেই জায়গা থেকে আমরা কিন্তু ডেভিয়েট করছি, এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে যে আসলে এই বিশেষ করে যে শিল্প খাতে এক ধরনের চাপ রয়েছে এই মুহূর্তে, যেমন জ্বালানি সংকট আছে, এবং এই জ্বালানি সংকটের সমাধানের জন্য কিছু কিছু চেষ্টা করা হচ্ছে। ঈদের পরে হয়তো কিছু নতুন গ্যাস সাপ্লাই হবে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, কিন্তু যে পরিমাণে চাহিদা সেই অনুযায়ী কিন্তু গ্যাস সাপ্লাই দেওয়া যাচ্ছে না। এখানে অনেক মানে ব্যবস্থাপনাগত ত্রুটিও আছে, মানে বিশেষ করে যে যতটুকু গ্যাস আছে তার মধ্যেও কিন্তু ওই চুরি বা যে সিস্টেম লস যেটাকে বলি আমরা, তো সেখানে সমস্যা রয়েছে। তো ব্যবস্থাপনাগত উন্নয়নের জন্য যে কিছু অন্তত পদক্ষেপ দরকার ছিল, তো সেই বিষয়ে একটু আশা ছিল আর কি, যে মানুষের মধ্যে যেখানে সেই বিষয়গুলো তুলে ধরা হবে। আর হচ্ছে যে এই কর্মসংস্থানের জন্য কি ব্যবস্থা, মানে বিশেষ করে যে শিল্প খাতে যাতে বিনিয়োগ আসে এবং এটা চাঙ্গা হয়ে ওঠে, তো তার জন্য বিভিন্ন রকম ইনসেন্টিভ, নীতিগত সহায়তা, তো সেই বিষয়গুলো একটু আশা করা হচ্ছিল। এবং এটি ছাড়া সার্বিকভাবে যে সামাজিক নিরাপত্তা, সেই জায়গাগুলোতে মানুষের একটা প্রত্যাশা ছিল যে যেহেতু কর্মসংস্থান কম বা উচ্চ মূল্যস্ফীতির কারণে অনেকেই কিন্তু দারিদ্র্য সীমার নিচে চলে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী প্রায় নতুন করে 30 লক্ষের মতো মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাবে বলে বলা হয়েছে। BBS-ও সে ধরনের কথা বলছে। তো এইরকম একটা কনটেক্সটে যে বাজেটটা এসছে, তা আমার কাছে মনে হয়েছে যে বাজেটের মধ্যে একটা ভারসাম্য তৈরি করার চেষ্টা করা হয়েছে। একদিকে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা,
অন্যদিকে যে বৈদেশিক খাতের ব্যবস্থাপনা, সামাজিক খাতে বরাদ্দ এবং একই সঙ্গে চ্যালেঞ্জগুলোকে স্বীকার করে নিয়ে কিভাবে আসলে এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করা যায় এই সেই বিষয়গুলোর কিছু দিক নির্দেশনা আছে। তো এইভাবে আসলে বাজেটটা হয়েছে। একেবারে আমি বলবো না যে অনেক উচ্চাভিলাষী বাজেট হয়েছে, তার কারণ বাজেটের আকারটা ছোট, কিন্তু এই আকারের মধ্যে থেকেই কিছু ব্যবস্থাপনাগত উন্নতির একটা প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে এই বাজেটের মধ্যে। তো সার্বিকভাবে অনেকে হতাশ হয়েছেন, বিশেষ করে যে বিনিয়োগকে সুযোগ সুবিধাগুলো কি আছে, তো সেগুলো নিয়ে কিন্তু ব্যবসায়ীরা তারা বলেছেন যে বিনিয়োগ বান্ধব হয়নি এবার। তো তাদের কথা আংশিকভাবে সত্য। আবার এটাও সত্য যে বেশ কিছু ম্যানুফ্যাকচারিং সেক্টর আছে, বিশেষ করে দেশীয় যে শিল্প যেখানে ভ্যালুয়েশনটা বেশি, তো তাদের জন্য কিছু কিছু জায়গাতে কর ছাড়ের ব্যবস্থা আছে, এগুলো সত্যি। কিন্তু সার্বিকভাবে আমার কাছে মনে হয়েছে আমাদের মূল যে রপ্তানি খাত, বিশেষ করে যে এই টেক্সটাইল অ্যান্ড ক্লদিং, তো ওই জায়গাতে মানে আরএমজি সেক্টরে ওইখানে আরও কিছু সুবিধা দেওয়া গেলে ভালো হতো। বিশেষ করে যে আমি বলবো একটা জায়গাতে মানে আমরা ম্যানমেড ফাইবারের দিকে অনেকদিন ধরে চেষ্টা করছি, যেটা উচ্চ মূল্যের গার্মেন্টস প্রোডাক্ট তৈরি করে ওইটা দিয়ে, তো সেখানে কিন্তু কর বাড়ানো হয়েছে। তো এগুলা কিছু কিছু জায়গা আছে অস্বস্তির। আবার অন্যদিক দিয়ে দেখা যাচ্ছে কিন্তু র মেটেরিয়ালস আমদানিতে কিন্তু কর প্রত্যাহার করা হচ্ছে, 3 ছিল এখন 2 নামিয়ে আনা হয়েছে। হ্যাঁ, ওইটা মানে ওই দিক দিয়ে সুবিধা আছে, মানে দেশীয় যে শিল্প ভিত্তি সেটা শক্ত করার জন্য বেশ কিছু পদক্ষেপ আছে এবং কর অব্যাহতির যে সময়সীমা সেটা 2030 পর্যন্ত মানে বেশ কিছু জায়গাতে এটা করা হয়েছে। কিছু কিছু জায়গাতে সম্ভাবনাও দেখা যাচ্ছে। হ্যাঁ, সম্ভাবনা দেখা যাচ্ছে। আমার কাছে মাহফুজ কবির আপনি বলেছিলেন যে মূল্যস্ফীতির কথা, আমাদের অর্থ উপদেষ্টা উনি বলেছেন যে এই জুনের মধ্যে মূল্যস্ফীতি 8-এর ঘরে নেমে আসার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা উনি ডিরেক্টলি বলেছেন নেমে আসবে। আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? আমার মনে হয় না যে এটা সম্ভব এই জুনের মধ্যে এইভাবে। আসলে আমি যদি দেখি যে রোজার ঈদের পরেই কিন্তু দেখা গেল যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এখন কিন্তু এই সবজি থেকে শুরু করে সমস্ত খাদ্যপণ্যের দামই কিন্তু চড়া। আর একই সঙ্গে চালের বাজারও কিন্তু ওইভাবে স্থিতিশীল হয়নি এখনো। যদি আমরা আশা করছিলাম যে বড় আসার পরে দেখা যাবে যে চালের দাম অনেক কমে গেছে, কিন্তু সেইভাবে আসলে জিনিসটা হয়নি। তো সব মিলিয়ে বাজার ব্যবস্থাপনায় আরও অনেক কিছু করার আছে, তো সেগুলোর বিষয়ে তেমন কোনো ভালো দিক নির্দেশনা নেই। কিন্তু যেটা আমি আগে বললাম যে এক ধরনের ভারসাম্য করার চেষ্টা করা এবং অনেকগুলো যে চ্যালেঞ্জ রয়েছে সেটা স্বীকার করে নিয়ে কিছু ডিরেকশনের কথা বলা আছে। তবে সবচেয়ে যেটা উজ্জ্বল দিক সেটা আমি বলবো যে সামাজিক নিরাপত্তা খাতে খুব ভালো বরাদ্দ আছে। এটি ছাড়া অন্য জায়গাগুলোতে আমার মনে হয় কি যে কথাবার্তাগুলো আসছে সেগুলো আমলে নেওয়ার মতো। আপনাকে ধন্যবাদ। আমি যেতে চাই মোহাম্মদ খোরশেদ আলম আপনার কাছে। তার আগে কিছু বিষয় আমি জানিয়ে রাখতে চাই। দেখাচ্ছে একটু আগেই আমাদের মাহফুজ কবির উনি বলছিলেন যে বিনিয়োগের জায়গাটা এখনো সেই পরিবেশটা এই নতুন বাজেটের ক্ষেত্রেও তৈরি হয়নি। সেই ক্ষেত্রে যদি বলা হয় যে বিনিয়োগ ও ব্যবসা বাড়াতে গেলে খরচও বেড়ে যাবে, অনেকেই বলছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আগামী 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তাতে নতুন করে বিনিয়োগ বা ব্যবসা সম্প্রসারণ আগ্রহী হওয়ার মতো পদক্ষেপ তুলনামূলক কম। অনেক ব্যবসায়ীর মতে এই কথাগুলো আসছে, বরং নতুন করে বিনিয়োগ বা ব্যবসা বাড়াতে গেলে খরচ বাড়বে। এই বিষয়টা আপনি কিভাবে? ধন্যবাদ আপনাকে। স্যার বিস্তারিত বলেছেন আপনাকে যে জিনিসগুলা, উনি তো বলেছেন যে কি কি সিস্টেমের উপরে কি কি হবে, উনি বিস্তারিত বলেছেন। তবে বাজেটের ব্যাপারে আমার 2-3টা অবজারভেশন আছে। এক নম্বর হলো যে বাজেটে যে আপনার ফান্ডটা লাগবে, মানে আপনার অর্থ লাগবে, সেই অর্থটা আমাদের বক্তব্য হলো যে আপনারা দেশীয় ব্যাংক থেকে না নিয়ে এটা কোনো বৈদেশিকভাবে আনা সম্ভব কিনা। কারণ হচ্ছে দেশীয় ব্যাংকগুলোতে এখন পুঁজির সংকট, আমাদের মিলগুলোতে তারা অর্থ মানে আপনার জন্য যে আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের ফান্ড দিতে পারতেছে না। এখন যদি এখানে আপনারা আবার হাত দেন তাহলে তো আমাদের এই মিলগুলো একদম নিচ্ছিন্ন হয়ে যাবে। দ্বিতীয়ত হলো দেখেন দেশীয় শিল্প জন্য এখানে আমাদের যে স্থানীয় শিল্প, আমি এখানে আপনাকে আবার আরেকবার বলেছিলাম, এখন আবার এটা উল্লেখ করতে হয় যে বাংলাদেশে যে আমরা বিনিয়োগ করেছি টেক্সটাইলের উপরে $23 বিলিয়ন, এবং এই $23 বিলিয়ন আমরা কিসের জন্য করেছিলাম? আমাদের নিজস্ব 15 কোটি লোকের জন্য। আমি যদি এই জিনিসটা 15 কোটি লোকের জন্য যদি আমি বিনিয়োগ না করা হইতো, তাহলে আজকে আমাকে ধরেন $12 বিলিয়ন আমার কাপড় ইম্পোর্ট করতে হতো। আপনাদের যেসব কাপড় স্কুল কলেজের ছাত্র, গার্মেন্টস শ্রমিক থেকে আরম্ভ করে মানে উচ্চবিত্ত আমরা 2 কোটি বাদ দিয়েছি। 17 কোটির ভিতরে 2 কোটি বাদ দিয়ে 15, এই 15 কোটি লোকেই আমাদের বাংলাদেশে বস্ত্র ব্যবহার করে। যে কোনো ধরনের সবচেয়ে বড় দেখেন মাদ্রাসা, স্কুল কলেজ ছাত্র যারা আছে সবগুলা কাপড় আমরা দিচ্ছি। কিভাবে দিচ্ছি? এটা আমরা দিচ্ছি এখানে নিজেদের ভ্যালুয়েশন করে, এবং এই যে কাপড়টা আমরা করতেছি আমাদের দেশে তুলা নাই, তুলাটা ইম্পোর্ট করে বাকি সব কিছু আমরা এখানে করে দিচ্ছি। আমাদের এখানে 65% ভ্যালুয়েশন হয়। কিন্তু আমার দুঃখের বিষয় যে আমাদের নিজস্ব এই ধরনের এই মধ্যবিত্ত লোক 15 কোটি লোকের জন্য যে বাজেটের
পরিকল্পনা থাকার কথা সেখানে সেটা উল্টা হয়েছে, এখানে বৃদ্ধি করা হয়েছে। যেখানে আমরা তুলা ইম্পোর্ট করলে আমাদের তুলাতে কোনো ব্যাট বা এআইটি কোনো কিছু লাগতো না, এখন এটার উপরে আপনি এআইটি ধরেছেন 2%। অর্থ হইলো আপনি আমার এই টাকাটা হয়তো পরে দিবেন না দিবেন সেটা পরের কথা, পাওয়া যায় না নর্মালি। এই 2% করে আমার প্রতিটা র মেটেরিয়ালের টাকাটা ব্লক হয়ে যাবে। আমার ওয়ার্কিং ক্যাপিটাল এভাবেই নাই। আপনি জানেন তুলা কিন্তু কোটি কোটি টাকার তুলা আসে এবং বিরাট সবচেয়ে বেশি এটি আসে। 2% এটা ব্লক হলে আমাদের মানে একটা অংশ ওয়ার্কিং ক্যাপিটাল পুরো অংশ ব্লক হয়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর হলো এটা যদি দেওয়া হয়েছে এটার জন্য পরবর্তীতে আমরা স্থানীয়ভাবে আপনাদের জন্য যে কাপড় বলতে কি কি আমি বলি, মশারি কাপড় আছে, এখানে ল্যাপ তোষকের কাপড় আছে, যে কোনো শাড়ি লুঙ্গি গামছা যেগুলো আমাদের মানে ঐতিহ্য, এইগুলো আমরা তৈরি করতেছি। আমাদের খুবই কস্টিং কম, কিন্তু আমাদের এই এখন আমাদের সুতাতে আমরা প্রতি কেজিতে ব্যাট দিতাম আগে 3 টাকা, এবার সেটা করা হয়েছে 5 টাকা। আমরা বলেছিলাম এটা মাফ করার জন্য। এখন আমি যদি একটা জিনিস তুলনা করি, দেখেন আমি এক সময় বহু আগে আমার একটা মানে মিটিংয়ে একজন লোক একটা কথা বলেছিল, আমি খুব রাগ করেছিলাম। তখন আমাদের লতিফ সিদ্দিক সাহেব আমাদের ডাকাইছিলেন যে এক্সপোর্টের ব্যাপারে। একটা লোক আমার কাছে মনে হল মূর্খের মতো কথা বলতেছে। সে বলল কি আমাদের বিদেশিদের এই কাপড় চোপড় দেওয়ার জন্য আমাদের এত কষ্ট করার দরকার কি? আমি বকা দিয়েছিলাম, আরে মেয়ে আমি তো ডলার আনবো, কি বলেন? এখন দেখি যে উনি একটা কথা সত্যি কথা বলেছিল। আজকে বিদেশিদের জন্য আমরা এক্সপোর্টের কথা বলে ফরেন কারেন্সি আমরা আর্ন করব বলে তাদের কাছে কোনো ডিউটি নাই। আপনি দেখেন বিদ্যুৎ দিচ্ছেন, গ্যাস দিচ্ছেন এক্সপোর্ট মিলে, তার ডিউটি নাই। আমি আপনার জন্য বানাচ্ছি, আমাকে 15% ভ্যাট দিতে হচ্ছে ওখানে গ্যাস বিদ্যুতে। মানে অর্থ হইল যে আপনি বিদেশিদের জন্য একটা কাপড় দিবেন, আপনার থেকে সে 15% কমে পাবে। আপনি তাহলে আমার দেশের লোকের জন্য আপনি কি করলেন? আমার 15 কোটি লোক এই দেশের মানুষ, আপনি তাদের জন্য বেশি দিবেন, আরো 15% কম দিবেন। বিদেশি 15% তাদের টাকা আছে, তাদের কাছ থেকে আপনি 15% অ্যাড করেন, আর আমাদের এটাকে 15% কমাই দেন। আমরা বলি কম্পিটিশন করতে পারবো না, কম্পিটিশন করার দরকার নাই, অটোমেটিক কিনবে, যার দরকার সে আসবেই। আমাদের দেশে যেই কাপড় বানানো হয় বা এক্সপোর্ট করা হয় এগুলো কিন্তু অন্য অন্য দেশ বানাবে না, এই জন্য এখানে আসে, সস্তা পায় আর এগুলো কিনে। তো এখন এই যে আপনি তাদের দিচ্ছেন সস্তায়, আর আমাদের দেশের লোকগুলো দেখেন গরিব মানুষ মধ্যবিত্ত লোক কত কষ্ট করতেছে, একটা স্কুলের ছাত্র বেতন দিতে পারে না, তার কাপড় কিনতে হবে, সেই কাপড়ের উপরে আপনি এতগুলো ট্যাক্স জুড়ে দিচ্ছেন। আমরা হিসাব করে দেখছি আমাদের 15% অ্যাক্সেস যাবে। তাইলে আমি একটা জিনিস বিদেশিকে একটা দিব 100 টাকায়, আপনাকে দিব আমি 115 টাকায়। এটা কিন্তু আমি বেশি নিচ্ছি না, কিন্তু আপনি তার থেকে আদায় করতেছেন। এগুলা অযৌক্তিক। আমরা মনে করি এটা আমাদের দেশ, আমাদের লোক, আমাদের বাংলাদেশি লোক, সবার আগে তাদের দিতে হবে। তাদের দেওয়ার পরে যদি আপনার থাকে তখন আপনি বিদেশিদের জন্য ফরেন কারেন্সি আপনি করেন। কিন্তু বিগত আমার হিসাবে আমি যদি বলি 1981 সন হইতে আপনার এই গার্মেন্টসের উত্থান হয়েছে। আপনি দেখেন আজকে কত বছর হয়েছে, বাংলাদেশে এখন বিশ্বের ভিতরে সবচেয়ে 1 নম্বর ধনী দেশ থাকার কথা ছিল। কেন হয়নি? আমরা হয়নি একটা কারণে, এখানে বন্ড মিসইউজ হচ্ছে, গার্মেন্টসের নামে বন্ড মিসইউজ হচ্ছে, আমাদের নিজস্ব শিল্পগুলো বসে যাচ্ছে। আমাদের কাপড় যেটা $12 বিলিয়ন বিক্রি করতাম, এটা এখন আমাদের $7 বিলিয়নের চলে আসছে। এই $5 বিলিয়ন কাপড় সুতা এগুলা বিদেশে এসে আমাদের এই স্থানীয় মিলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরাও চাই যে বিদেশে আমরা এক্সপোর্ট করব, কিন্তু আমাদের দেখেন যে রিমিটেন্স যেটা আসতেছে এইটা হলো আমাদের জন্য সবচেয়ে সলিড জিনিস, যা আসতেছে কোনো এটাতে 100% ভ্যালুয়েশন করা। জনাব খোরশেদ আলম, আপনার কাছে আপনি তো বলছিলেন শিল্পের যে সংকটগুলোর কথা, নতুন বাজেটে তো হচ্ছে শিল্পের কাঁচামাল আমদানিতে কর কমে এসেছে, আগে ছিল 3%, এখন 2% করা হয়েছে। এই বিষয়টাকে আপনি কতটা, কিসের উপরে বলেন তো? কাঁচা, এখানে শুধু শিল্পের কাঁচামালের কথা বলা হয়েছে। কাঁচামালে এভাবে বলা হয় না। আমাদের তুলা যেটা ছিল আগে এটা ফ্রি ছিল, এবার এটার উপরে এআইটি চার্জ করা হয়েছে 2%। আমাদেরটা বেলা তো আমি দেখি না। এখন কাঁচামাল বলতে কি, কোন কাঁচামালের কথা বলা হয়েছে এটা আমরা এখনো ডেফিনিশনটা পাই নাই, আমরা দেখবো চেক করে। কিন্তু আমি যতদূর জানি আমাদের বিটিএম এর আন্ডারে আমরা চিঠি লিখতেছি যে আমাদের 3টা ধাপে বাড়ানো হয়েছে কাঁচামাল। আমাদের কাঁচামাল বলতে কি, আপনার সিনথেটিকের জন্য যেটা হয় ম্যানমেড ফাইবারের যে ফাইবার, এগুলো আমাদের আগেও ছিল ডিউটি ফ্রি, এখনও ডিউটি ফ্রি আছে, কিন্তু এবার 2% ওটার সঙ্গে করা হয়েছে। প্লাস আমাদের ব্যাগটা যেটা বললাম 3 টাকা দিতাম পার কেজিতে সুতায়, 5 টাকা হয়ে গেছে, 5 টাকা হয়ে গেছে। তাহলে এর দাম বাড়বে।
টোটালি আমি হিসাব করেছি, এবং আমরা যে দিচ্ছি আপনার ওই যে বললাম বিদ্যুৎ গ্যাসের উপরে বিলের উপরে কিন্তু আমরা 15% ভ্যাট দিই, তাতে গিয়ে টোটাল কস্টের উপরে 15% বেশি পড়বে বাংলাদেশিদের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার আলোচনায় ফিরবো। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবে না, সঙ্গে থাকুন, ফিরবো আলোচনায়। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজন বিজনেস টাইমসে। আমি এই মুহূর্তে যেতে চাই আমাদের স্যার আপনার কাছে আমি আসতে চাই, সেটা হচ্ছে আমাদের নতুন বাজেটে বলা হচ্ছে যে বৈদেশিক ঋণের উপর নির্ভরতা বাড়ছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে সব মিলিয়ে ঋণের চাপ অনেক বেশি এই মুহূর্তে, প্রায় 20 লাখ কোটি টাকার মতো ঋণ জমা পড়েছে, মানে কিউমুলেটিভ একটা আমাদের লায়াবিলিটি। তো এখন ওইটার মধ্যে আবার যদি আমরা একটু হিসাব করি যে বৈদেশিক ঋণ কত, হ্যাঁ, এর মধ্যে সরকারের হাতে বৈদেশিক ঋণ হচ্ছে প্রায় $70 বিলিয়ন মতো, যেটা কিউমুলেটিভ, যেটা আউটস্ট্যান্ডিং, আর বাকিটুকু মানে প্রায় মানে $103 বিলিয়ন মতো হিসাব করি আর কি আমরা। তো বাকিটুকু হচ্ছে প্রাইভেট সেক্টরের ক্রেডিট। তো এখন প্রাইভেট সেক্টরের জন্য একটা বড় সমস্যা হয়ে গেছে কি, যে তারা যখন ঋণ করেছিলেন তখন কিন্তু ডলারের রেট ছিল 86 টাকা, হ্যাঁ, এখন সেটা হয়ে গেছে 122-23 হচ্ছে মোটামুটি অফিসিয়াল রেট, কিন্তু আবার ধরেন কার্ড মার্কেটে কিন্তু রেট অনেক বেশি। তো এখন এই যে একটা চাপ মানে এই ডেপ্রিসিয়েশনের, তো সেটার জন্য প্রাইভেট সেক্টর কিন্তু একটা বড় রকমের চাপে পড়ে গেছে, মানে সেই অর্থে এটা রিপেমেন্টের জন্য। এটা একটা দ্বিতীয় বিষয় হচ্ছে যে সরকারের যে ঋণ, সে ঋণের বোঝা, সেটা কিন্তু আমরা বড় বড় বেশ কিছু মেগা প্রজেক্ট সেগুলো আমরা নিয়েছি, সেগুলো চলমান আছে, সেগুলো অনেকগুলোই কিন্তু দেশের অর্থনীতির জন্য বেশ কিছু উপকার নিয়ে আসছে। তো সেটা আমাদের স্বীকার করতে হবে। কিন্তু অন্যদিকে তো এডিপি বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যেটা আমাদের মূল সমস্যা সেটা হচ্ছে যে আমরা কিন্তু বাছ বিচার করিনি ঋণ নেওয়ার সময়, এবং যেভাবে আসছে, বিশেষ করে ইআরডি যখন এই লোনের নেগোসিয়েশনগুলো করে তখন এত জায়গা থেকে প্রায়োরিটি আসে যে সরকারের মনে হয় যে না সবগুলোতে আসলে এখানে বরাদ্দ করতে হবে অর্থ। তো এই কারণে দেখা গেছে যে আমাদের যে উন্নয়ন সহযোগী সংস্থাগুলো রয়েছে, তো তাদের কাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ঋণ দিয়েছি, এবং অনেকগুলো ঋণ এখন আবার পাইপলাইনে আছে। তো আগামী অর্থ বছরের বাজেটে কিন্তু বড় আকারের একটা বৈদেশিক ঋণের কথা বলা হয়েছে, এবং দেশি ঋণও আছে কিন্তু মানে দেশি উৎসগুলো থেকে। তো এগুলো একটা বড় রকমের চাপ তৈরি করতে পারে দেশের অর্থনীতিতে, যদিও মোট বাজেটের আকারটা কমে গেছে সেই অর্থে আর কি, যে বিদায়ী অর্থ বছরের তুলনায়। তো তারপরেও এডিপির প্রায় পুরোটাই আর কি আমরা কিন্তু ঋণের উপরে নির্ভর করে করছি। এখন এই যেটা 2,30,000 কোটি টাকার একটা এডিপি, এবং সেখানে অনেকগুলো যেহেতু বিদেশি অর্থায়ন রয়েছে, তো একটা সুবিধা হচ্ছে কি যে বিদেশি ঋণগুলো আছে সেগুলোতে একটা বড় গ্রেস পিরিয়ড থাকে। বিশেষ করে আমি বলবো যে কোরিয়ান থেকে, বা আমরা যখন জাপান বা এশিয়ান উন্নয়ন বিশ্ব ব্যাংক তাদের কাছে যখন নেই, তখন একটা ভালো এটা টার্মে আমরা পাই। কিন্তু কথা হচ্ছে কি যে আমাদের এই মুহূর্তে যে রাজস্ব আদায় পরিস্থিতি সেটা কিন্তু ভালো নয়, এবং আগামী অর্থ বছরে যে পরিস্থিতির উন্নতি হবে বিষয়টা এরকমও নয়। কারণ হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের অবস্থা হয়তো ভালো নাও হতে পারে আগামী অর্থ বছরে, আবার নির্বাচন আছে, তো হয়তো রাজনৈতিক অস্থিরতা থাকতে পারে, এবং পুরো শিল্পাঞ্চল জুড়ে পরিস্থিতি কিন্তু এখনও স্বাভাবিক হয়নি, এবং প্রায় অসন্তোষ চলে, আবার গ্যাসের সমস্যা। তো সব মিলিয়ে যে পরিস্থিতি, তাতে করে আসলে ওই রেভিনিউ যে টার্গেট যদিও কিছুটা কম এখন, কিন্তু সেটাও হয়তো অ্যাচিভ নাও করা হতে পারে। তো যার ফলে ব্যাংকের উপরে চাপ বাড়বে সরকারের ঋণ নেওয়ার জন্য, কিন্তু ব্যাংকগুলোর অবস্থা তো ভালো নয় মানে সব মিলিয়ে। এবার একটা সিদ্ধান্ত হয়েছে কিন্তু গতকালকে যে 5টা ব্যাংক মিলে একটা ব্যাংক হবে, ইসলামী ধারার ব্যাংক, এবং অন্য ব্যাংকগুলোর যে অবস্থা খুব ভালো এরকম নয়, হাতে গোনা হয়তো 10-12টা ব্যাংক ভালো অবস্থাতে আছে। তাহলে এই ব্যাংকগুলোর কাছ থেকে কীভাবে ঋণ নেবে সরকার? তো সেটা একটা চিন্তার বিষয়। বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিতে পারে, কিন্তু ওইখানে বড় অসুবিধা এনবিআর এবার লক্ষ্যমাত্রা তো আগের বারের তুলনায় বেশি। হ্যাঁ, এবার যেটা হয়েছে যে ওই 4,99,000 কোটি টাকা যেটা টার্গেট করা হয়েছে, তো এখন ওই টার্গেটটা ফুলফিল নাও হতে পারে। স্যার, আমরা প্রায় সময় দেখতে পাচ্ছি যে এনবিআর এর কখনোই ম্যাক্সিমাম আমাদের বিগত অভিজ্ঞতা থেকে এনবিআর টার্গেট ফুলফিল হয় না। দেখা যাচ্ছে যে ফুলফিল তো হয় না, কিন্তু প্রতি বছরই টার্গেট বাড়ে। এই সক্ষমতা অক্ষমতাটা কোন জায়গায় আসলে? হ্যাঁ, তো সুতরাং এখন সরকার একটা জিনিস করতে পারে, সেটা হলো যে হ্যাঁ, একটা কিন্তু ভালো দিক আমি বলবো যে এটা বাজেটে প্রস্তাব করা হয়েছে, সেটা হলো এনবিআর এর অটোমেশনের জন্য বরাদ্দ রাখা আছে। এখন এই অটোমেশনটা এর মধ্যেই হয়ে যেতে পারতো, মানে গত 9 মাসে সেই সুযোগটা আমরা হেলায় হারিয়েছি, যার ফলে বিদায়ী অর্থ বছরের রাজস্ব কালেকশন কম হয়েছে। তো এখন ওই কবে আসলে এই অটোমেশনটা হবে, অর্থ বছরে তো যে কোনো সময় সেটা ইমপ্লিমেন্ট করা হতে পারে, এবং টাকার পরিমাণও কম এখানে। তো এখন এই সব মিলিয়ে আসলে অটোমেশনটা করতে পারলে সবচেয়ে ভালো হতো, এবং তাতে করে কিন্তু রেভিনিউ কালেকশনটা ভালো হতো। ওইটা একটা যে 2 ভাগে ভাগ করা হলো, এনবিআর বিলুপ্ত করা হলো প্রথমে, এখন আবার বলছে রিইনস্টেট করবে, সময় লাগবে, কি হবে না হবে। তো এই সব মিলিয়ে কিন্তু একটা অচল অবস্থা তৈরি হয়ে গেছে, এবং এটার কারণে কিন্তু রেভিনিউ কালেকশনের উপর একটা চাপ আছে। আবার এই 2টা যে বিভাগ করা হয়েছে তাদের মধ্যে যদি সমন্বয়টা ভালো না হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটার প্রভাব পড়বে এই পুরো রেভিনিউ জেনারেশনের উপরে। আর
এই যে ব্যাংক ঋণ যেটা, সেটা হচ্ছে যে একটা কাজ করা যেতে পারে, মানে দুটো কাজ আর কি আমি সংক্ষেপে বলবো। একটা হচ্ছে যে দেশি ব্যাংকগুলোর অবস্থা যেহেতু ভালো নয়, তো সুতরাং বিদেশি যে ব্যাংকগুলো আছে তাদের কাছ থেকে সরকারি ঋণ নিতে পারে, টাকায় ঋণ আবার, হ্যাঁ। আর একই সঙ্গে এই যে রেমিটেন্সগুলো আসে সেগুলোতে বেশিরভাগই তো হচ্ছে একদম খুব অল্প আয় যারা করেন তারা এই তাদের পরিবারের কাছে অর্থ পাঠান, কিন্তু এখানে বড় বড় রেমিটেন্স সেন্টার আছে যারা চাঙ্কে করে টাকা পাঠান, ডলার পাঠান। তো তাদেরকে এমন একটা প্রস্তাব দেওয়া যায় কিনা যে তারা সরকারকে অর্থায়ন করবে, এবং সেটা বন্ডের, এখন ওয়েজার্নার বন্ড আছে কিন্তু সেটা ঠিক আসলে বড়দের জন্য না আর কি, হ্যাঁ। তো বড়রা যদি এইভাবে পাঠায় তাহলে কিন্তু একটা ভালো অর্থায়নের ব্যবস্থা হয়। তাহলে সেই ক্ষেত্রে সরকারকে বিদেশি সোর্স থেকে ঋণ করতে হয় না, মানে বিশেষ করে যে ডেভেলপমেন্ট পার্টনার তাদের মাধ্যমে। আর একই সঙ্গে দেশের মানুষেরও একটা কন্ট্রিবিউশন থাকে আমাদের এই পুরো বাজেট বাস্তবায়ন। তো সেইভাবে করে আসলে একটা ব্যবস্থা করা যায়। জনাব মাহফুজ কবির, আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ কর নিয়ে এবার বাজেটে কি ধরনের প্রস্তাব করা হয়েছে? না, এইবারও কিন্তু আসলে এই পরোক্ষ করের উপরে বেশি নির্ভরশীল থাকতে হচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে হয়তো এই কর প্রস্তাব বাড়ানো হয়েছে, এই যে শিল্প প্রতিষ্ঠান যেগুলোর জন্য সেখানে এআইটির একটা চাপ আছে, সেটা নিয়ে নানা রকম সমালোচনা হচ্ছে। কিন্তু সরকারের তো রাজস্ব আদায় করতে হবে। যেটা হতে পারতো, যেটা আমি প্রথমে বলেছি যে এটা অটোমেশন হতে পারতো, কিন্তু যেহেতু এটা হয়নি, একটা বড় সমস্যা হয়েছে, সেটা হলো যে যারা ব্যক্তি করদাতা তাদের চাপটা বেড়ে গেছে আগামী অর্থ বছরের বাজেটে। তার কারণ আমাদের কিন্তু এই যে করমুক্ত আয়সীমাটা আগামী অর্থ বছরের জন্য বাড়ানো হয়নি, কিন্তু পরের 2 বছরে কিন্তু আয়সীমা কিছুটা বাড়ানোর কথা বলা হয়েছে, মানে সাধারণ যারা তাদের জন্য। তো এটা একটা সমস্যা তৈরি করবে, তার কারণ করের যে স্ল্যাবগুলো আছে সেই স্ল্যাবগুলো মধ্যবিত্তের উপরে প্রচুর চাপ তৈরি করবে। আবার যারা উচ্চবিত্ত তাদের জন্য আবার যে সম্পত্তির উপরে যে সারচার্জ আছে, তো এখানে আরেক রকমের হিসাব নিকাশ। কিন্তু সাধারণ যে কর, মানে ব্যক্তিগত আয়কর, সেটা আসলে যারা উচ্চ আয়ের মানুষ, ধনী, তো তাদের জন্য ওইটার চাপটা কম হবে, বরং মধ্যবিত্তের উপরে চাপটা বেশি আসবে। মাহফুজ কবির, আপনাকে ধন্যবাদ। আমি যেতে চাই খোরশেদ আলম আপনার কাছে। একটু আগে আমাদের মাহফুজ কবির উনি বলছিলেন যে প্রত্যক্ষ পরোক্ষ কর এখনো পরোক্ষ করের উপর নির্ভরশীল। নতুন বাজেটের কর ভিত্তিক যে নীতিমালা, সেটা নিয়ে আপনি কি বলতে চান? এখানে বলা হয়েছিল, মাহফুজ কবির উনি বলছিলেন এআইটি এর চাপ অনেকটা বেড়েছে। আপনি কি বলছেন? না, উনি যেটা বলেছেন সত্যি কথা, এটাতে আমার কোনো দ্বিমত নেই। কারণ হয়েছে যে জিনিসগুলো করা হয়েছে এটার ব্যাপারে তো আমার থেকে স্যার ভালো বলতে পারবেন, এবং আমি মনে করি উনি যেটা বলেছেন এটা সঠিক, এবং এই পদক্ষেপ নেওয়া উচিত। এটা হলো আমার ব্যক্তিগত। আর যেটা ট্যাক্সের ব্যাপার বা অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলোর ব্যাপারে যদি আমি বলি, একটা প্রসঙ্গ আমাকে বলতে হয় যে ইনকাম ট্যাক্স সম্বন্ধে, রাজস্ব ব্যাপার যেটা, যেহেতু দেখেন ইনকাম ট্যাক্সে বাংলাদেশে ধরেন একটা সবার জন্য একটা ট্যাক্স ধার্য করা আছে। এখানে ধরেন কিছু যাদের একটু সয় সম্পত্তি বেশি তাদের জন্য একটা বৈষম্য বিরোধী একটা করা হয়েছে। বাংলাদেশে সব লোক কিন্তু দুর্নীতিবাজ না, 2-4 জন আছে না যারা হয়তো দুর্নীতি করে নাই। এখন কেউ তার টাকা পয়সা ট্যাক্স বেশি দিতে হবে দেখে বিদেশে নিয়ে গেছে। আমার টাকাটা আমি বিদেশে নেই নাই, আমি মনে করছি আমার টাকা দেশে থাকবে, আমি দেশে সম্পদ গড়েছি। এখন আপনি আমাকে কি করেছেন, 30% আমার পার্সোনাল ট্যাক্স। আমার যদি 50 কোটি টাকার উপরে সম্পত্তি থাকে বা শেয়ার থাকে বা যেটি থাকুক, আমাকে আরও 30% সারচার্জ দিতে হবে। তা আমি কি জীবনে ভুল করলাম? এই দেশে টাকা পয়সা রেখে আজকাল শেয়ারে ইনভেস্ট করে, আজকে ওইখানে ইনভেস্ট করে টাকা বিদেশে পাচার না করে কেন এটা হবে? আমার তো কষ্ট হয়। আমি সৎভাবে থেকে আমি যদি এখানে আপনাকে এই দেশ থেকে আমি কিছু নিলাম না, আমাকে দিতে হচ্ছে এখন অ্যাভারেজে 40-42%। আর যারা টাকাটা বিদেশে নিয়ে গেছে তাদের কিছু দেওয়া লাগলো না। অতএব আমরাও কোনো পরিকল্পনা করতে পারি না যে কি হবে। তবে আমার কথা হইল সরকারকে এই জিনিসটা বিবেচনা করতে হবে। বহু লোক আছে, বৃদ্ধ লোক, বয়স্ক লোক, তাদের সয় সম্পত্তি আছে, ভ্যালু বেড়ে গেছে। তার একটা অ্যাপার্টমেন্ট ছিল আগে 2 লাখ টাকা, সেটা এখন 10 লাখ টাকা হয়ে গেছে। এইভাবে দাম বাড়ছে। আপনারা দয়া করে এই ধরনের কাজগুলো করবেন না যে একটা সারচার্জ 30%, এটা হতে পারে না। এইভাবেই আপনারা 25-এর জায়গায় 50-30 করেছেন, ঠিক আছে। তার উপরে আবার কেন সারচার্জ হবে? এই সারচার্জ আপনি বন্ধ করেন, না হলে টাকা পয়সা আমরাও বিদেশে নিয়ে যাব, এই দেশে টাকা রাখবো না। কারণ হিসেবে এখানে লাভটা হবে কি? আমাকে যদি আপনি আমাকে অত্যাচার করেন, এটা তো ঠিক হবে না। আমরা শেষ বয়সে আমরা চাই যে এখানে আমাদের মৃত্যু হোক। এখন আর এই দেশে মৃত্যু কামনা করি না, যে ঠিক আছে চলেই যাই। তো আমার রিকোয়েস্ট থাকবে এই বিষয়গুলো আপনারা চিন্তা করবেন, আমাদের উপরে যেন কোনো অত্যাচার না হয়, আমাদের উপর যেন কোনো বৈষম্য না হয়। আচ্ছা, এখন হলো এনবিআরের প্রশ্ন। এনবিআরের কাজ যেটা বলা, স্যার যেটা বলছেন যে বাজেটের টাকা পুরোটা উঠাইতে পারবেন কিনা। আসলে অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের এখন ভালো না। এই একটা ঈদ যাচ্ছে, আপনি বিশ্বাস করেন কোনো বেচা কিনা নাই। আমাদের যে কাপড়ের কিছু হওয়ার কথা,
মানে মনে করেন যে 50% হয় নাই, সবাই কাপড় সুতা এগুলো জমে আছে। অর্থনৈতিক অবস্থা, মানুষের হাতে টাকা নাই। তবে যদি মানুষের হাতে টাকা না থাকে, যদি লেনদেন না হয়, ব্যবসা না হয়, তাহলে তো আপনার আয়টা কোথায় থেকে আসবে? তো এনবিআর আমার মনে হয় না, স্যার যেটা বলছে যে টাকা তারা পারবে, কি পার্সেন্ট পারবে, তো আমার মনে হয় যেটা বাজেট করছে মিনিমাম আমার মনে হয় 15% টাকা উঠাইতে পারবে না। এগুলোর জন্য অন্য অন্য কীভাবে করা যায়, যেটা একটা কথা বলা হয়েছে যে উনি স্যার এটা খুব ভালো বুদ্ধি দিয়েছেন। ফরেন যারা আপনার ওয়েজার্নার যারা আছে তাদেরকে যদি একটা আপনি দিতে পারেন যে তোমার ডলারটা রেট বেশি দেওয়া হবে, একটা হইতে পারে। এখন তো দিচ্ছে মনে করেন 2 টাকা বা 2.5 টাকা দেওয়া হচ্ছে বোধ হয়। এখানে যদি বলে যে তোমার টাকাটাই আমি নিব রিজার্ভ রাখার জন্য, 5 টাকা দিয়ে দিলেন বা 3 টাকা দিয়ে দিলেন, আপনি এটা বাড়বে, এই ফরেন কারেন্সি আসবে। আর বিশেষ করে যারা ওয়েজার্নার তাদের জন্য যদি আপনি, আমার মনে হয় সরকার যদি রাজস্ব বাজেটে যদি কিছু রেখে থাকেন, এগুলার ব্যাপারে যদি আপনার প্রচার করা হয় এবং সাহস দেওয়া হয়। অনেকে আছে দেখেন কি, আমি নিজে অনেক জায়গায় গিয়েছি, আমি জানি ইটালিতে আমি দেখেছি যে আমি দিকে বাংলাদেশের ছেলেরা শুয়ে আছে রাস্তায়, কী ব্যাপারে এই ব্যাপার, তারা টাকা পাঠানোর জন্য ব্যাংকে যেতে চায় না, বলে আমার সকালে কাজ করতে হবে, ব্যাংক টাইমে আমি যাব না, হুন্ডিওয়ালাদের কাছে টাকাটা দিয়ে দেয়। আমি একটা প্রস্তাব দিয়েছিলাম বোধহয় আরও 7 বছর আগে, আপনারা যদি বাংলাদেশ যদি এখনও করার সুযোগ আছে, যে এলাকায় বাংলাদেশিরা থাকে, মনে করেন মিলান একটা জায়গা আছে ইটালির, সিঙ্গাপুরের জায়গা আছে কতগুলা, ওই সব এলাকায় যদি আপনার বাংলাদেশি আপনার এই ব্যাংকের কি বলে এটা বুথ, যেগুলা বাংলাদেশে যদি বুথ দেওয়া হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আপনি 4 গুণ টাকা আসবে, আমি গ্যারান্টি দিতে পারি। কারণ হয়েছে কি, আপনাকে বুঝাতে পারছি কি না, আমি চাকরি করি, সকালে আমাকে কাজে যেতে হবে, এখন এখান থেকে আমাকে ব্যাংকে যেতে হলে এখান থেকে 150 কিলোমিটার 100 কিলোমিটার দূরে ব্যাংক, ওইখানে গিয়ে আমি টাকাটা জমা দিব, তা আমার তো একটা দিন মার যাবে, আমার বেতন কাটা যাবে। এখন এই এলাকায় যদি আশেপাশে যদি একটা বুথ থাকে বাংলাদেশে কোনো ব্যাংকের, তারা বসবে শুধু টাকাটা কালেক্ট করবে, আপনি দেখবেন 4 গুণ রিমিটেন্স আসবে। আপনি লিখে রাখেন, যদি না হয় আমি টাকা দিব, আপনি প্রতিটা, আমি কয়েকটা দেশের নাম বলবো, ওই এলাকায় আপনি বুথ বসাই দেন, যেটা যেমন ডাচ বাংলা ব্যাংক যেটা করছে, ছোট একটা কি এটা ভুলে গেলাম, আপনার এই ধরনের বুথ দিয়ে দেন, 2 জন লোক থাকবে, দেখবেন যে টাকার অভাব হবে না, ফরেন কারেন্সি 4 গুণ বাড়বে। তো এইসব বাজেটগুলো করতে হবে এবং আপনাদেরকে জানতে হবে। যেমন স্যার কতগুলো কথা বলছে, আমাদের কিন্তু পরিকল্পনা নাই। দেখেন এই যে গ্যাসের কথা বললেন স্যারে, আজকে 9টা বছর আমি কাজ করতেছি, গ্যাসের একটা পরিকল্পনা করতে পারি না, নীতিমালা, প্রতিটা জিনিসের নীতিমালা আছে। জনাব খোরশেদ আলম, আমি এই বিষয়টি নিয়ে আপনার কাছে আবার ফিরবো, একটা ছোট বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, কোথাও যাবে না, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমরা এখন ফিরবো আলোচনায়। আমি আবারও যেতে চাই খোরশেদ আলম আপনার কাছে, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটি হচ্ছে আপনি গ্যাসের কথা বলছিলেন, বিষয়টি নিয়ে আরেকটু যদি আলোচনা করেন। হ্যাঁ, গ্যাসের যে সমস্যাটা, দেখেন এই গ্যাসের সমস্যাটা আমাদের বহুদিনের, কিন্তু এখন এই ইন্ডাস্ট্রির জন্য আপনি জানেন একটা শিল্প উন্নয়ন করতে হলে, দেশের উন্নয়ন করতে হলে শিল্প লাগবে, শিল্প উন্নয়ন করতে হলে গ্যাস এবং বিদ্যুৎ জ্বালানি লাগবে। তো এখন আমাদের এখানে কোনো পরিকল্পনা করা হয়নি যে আমি কি পরিমাণ গ্যাস নিজে দিব, কি পরিমাণ গ্যাস এলএনজি ইম্পোর্ট করব, কি পরিমাণ বিদ্যুৎ দিব এবং কি পরিমাণের আমার ইন্ডাস্ট্রি এখানে হবে। এই ধরনের কোনো রকমের চিন্তা ভাবনা পরিকল্পনা করা হয়নি। প্রতিটা দেশে প্রতিটা জায়গায় সব সময় আগে তারা বিদ্যুৎ গ্যাস একটা নির্ণয় করে, তার উপরে তারা বাজেট দিবে যে আপনি এইখানে এত গ্যাস পাবেন, এত বিদ্যুৎ পাবেন, এত গ্যাস পাবেন, এত বিদ্যুৎ। আমাদের কোনো আজ পর্যন্ত কোনোদিনও বলা হচ্ছে না যে আপনার এখানে আমরা এতদিন গ্যাস দিব। এখন দেখেন আমরা এই যে $23 বিলিয়ন যে ইনভেস্ট করলাম এই গ্যাসের জন্য, এখন আমরা পাচ্ছি না কেন জানেন? এখানে পরিকল্পনাবিহীন কিছু কিছু নতুন নতুন ইন্ডাস্ট্রিকে তারা লাইন দিয়েছে এবং সেটি বাড়তি লাইন দেওয়া। এখন কিন্তু যে নিয়েছে তারও ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে গেছে, আমাদের এই এত টাকা আমরা এখন ব্যাংকের টাকা দিতে পারতেছি না। এই পরিকল্পনাগুলোর জন্য আমরা বলা হয়েছে বহুবার যে আপনি একটা পরিকল্পনা করে দেন, এই গ্যাসটা কতদিন দিতে পারবেন। এখনও বলতে পারে যে আগামী 6 মাস দিব, আমরা মেশিনপত্র বিক্রি করে দিই, শ্রমিক কিছু ছাঁটাই করে দিই, যা করার ব্যাংকের কিছু টাকা পয়সা দিয়ে দিই, তাই না? কিন্তু আপনি বলতেছেন না, আমরা আশায় রয়েছি বসে বসে, সারাদিন বসে থাকতেছি যে কবে আসবে কবে আসবে, সকাল বিকাল আমাদের মিটার দেখতে হয় কখন বাড়বে। এটা না, আমাদের আপনি বলে দেন যে দিব না, আমাদের আপত্তি নেই। খোরশেদ আলম, আরেকটি প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে একদিকে বলছেন বিভিন্ন সংকটের কথা বলছেন, জ্বালানি গ্যাস এইসব ধরনের সংকট, সেই সাথে বলা হচ্ছে করের চাপ বাড়ছে, বিদেশি বিনিয়োগ বাড়বে না,
আপনার কি মত? আমার মনে হয় যিনি বলেছেন বাড়বে না, ওনার সঙ্গে আমি একমত। সেটা হলো বিদেশি বিনিয়োগ বাড়বে কোনটায়? যদি আপনি ক্যাপাসিটি থাকে, আপনি যদি বুঝাইতে পারেন, আপনি আনতে পারেন কিছু বিনিয়োগ। কোনটা? শেয়ার মার্কেটে। এখানে কোনো বিদ্যুৎ গ্যাসের কিছু লাগবে না। আপনি যদি গিয়া বলেন, চাইনিজদের ডাকেন, ওয়েলকাম করেন, যে তোমাদের কাছে টাকা পয়সা আছে, তুমি আজকে শেয়ার মার্কেটের খুব ভালো পজিশনে যাচ্ছে, মার্কেট ডাউন আছে, আজকে কিনলে এটা বেনিফিট হবে, তুমি এখানে ইনভেস্ট করো। 1 নম্বর। 2 নম্বর হলো এখানে সোলার প্যানেল, আমাদের জ্বালানির উৎসর জন্য কি কি দরকার, এই জিনিসগুলোতে তারা ইনভেস্ট করতে পারে। তৃতীয়ত হলো, দেখেন আমার কাছে ব্যক্তিগতভাবে 2টা কোম্পানি আসছে চায়না থেকে। এখানে কিন্তু করের কথাও বলা হচ্ছে, কর যেহেতু বেড়েছে, বিনিয়োগও তো না, করেরটা তো পরে আসবে। শুনেন, তা ওনারা তো লাভ না দেখে আসবে না, আমাদের মতো কিন্তু তারা বোকা না। ওনারা আগে ওখানে মিনিমাম এখানে আসার আগে 3 বছর যাবৎ গবেষণা করতেছে, বাংলাদেশে কত ইনভেস্ট করলে কত টাকা পাবো, গ্যাসের জন্য কতদিন বন্ধ থাকবে। আমাদের মতো একদম যারা একটা পয়সা বন্ধ হিসাব করে। তো অতএব আমি যেটা বলতেছিলাম যে ওনারা আসতে পারে, এই মুহূর্তে আমরা ডাকতে পারি। যেটা বললাম শেয়ার মার্কেটে সর্বপ্রথম হলো, যেটা স্যার একটু আগে ব্যাংকের সমস্যার কথা বললো না, এখানে চায়না থেকে 2টা কোম্পানিকে আনতে পারে 2টা ব্যাংক কেনার জন্য। আমি বলি এখন কিনবেন, এখনই ওদের লাভ হবে। কারণ চাইনিজ যে কারেন্সিতে কিন্তু আমাদের এখন কিছু কিছু এলসি যাচ্ছে, ডলারের উপর নির্ভর করতে হবে না। আপনাকে কিন্তু অনেক কিছু আমাদের আছে, এটা আমরা করি না। আমরা কেন করি না? যে আমাদের ডলার দিয়ে চায়না থেকে মাল আনতে হবে। চায়না তো বলে না আমাকে ডলার দাও। আপনি যদি বাংলাদেশি টাকা, আমি বহু এলসি করেছি চাইনিজ কারেন্সিতে, র মেটেরিয়াল এনেছি, ম্যানমেড ফাইবার যেটা বললেন এটাও আমি এনেছি। আমি বলেছি যে আমি ডলার দিব না, আমার টাকার সঙ্গে বিনিময় হবে তোমার চাইনিজ কারেন্সি, নিবে। এখন তাদের কোনো দেখেন বিদেশি যে কোনো শ্রীলঙ্কার মতো দেশের একটা ব্যাংক আছে এখানে। অবশ্য চায়নার সঙ্গে আপনি এত বড় বাণিজ্য, আপনি একটা ব্যাংক আনতে পারতেছেন না, কারণটা কি? এদের তো বলতে হবে রে ভাই যে আপনি আসেন, আপনি ব্যাংক নেন। সেই কি এসে বলবে আপনাদের এখন 2টা ব্যাংক, চাইনিজ 2টা ব্যাংক ইমিডিয়েট আসতে পারে। আমি মনে করি কালকে আসতে পারে, এসে 2টা ব্যাংক, যেমন আইসিবি ইসলামী ব্যাংক দিয়ে দেন তাদের, দেখবেন ধপ করে এটা শেয়ার আগের মতো 16 টাকা হয়ে যাবে। তো এরকম 2টা ব্যাংক দিয়ে দিতে পারে। আর ব্যাংক এত পরিমাণে ব্যাংক হয়েছে, সারা বিশ্বে এত ব্যাংক নাই। আর যেটা স্যার আমি যেটা বলি যে আমি দেখেছি জাপানে, কোরিয়াতে, বিভিন্ন দেশে কিন্তু সব মার্জার হচ্ছে, বুঝছেন। এখন জাপানে গিয়ে দেখেন টোটাল আপনি 8টা ব্যাংকের উপর পাবেন না, অনেকগুলো ছিল 8টা ব্যাংক, এটা নিয়ম। আর আমাদের ব্যাংক কটা জানেন? 64টা ব্যাংক। এগুলো ব্রাঞ্চ কত, খরচ কত, এগুলো খরচ কমাইতে হবে। এসব খরচ কমানোর জন্য ব্যাংকের পরিকল্পনা করতে হবে। আমি মনে করব যে চাইনিজদেরকে ডেকে সর্বপ্রথম বলা হোক, তোমরা 2টা ব্যাংক কিনে নাও, শেয়ার মার্কেটে বিনিয়োগ করো, এবং এখানে আমাদের যে এনার্জির জন্য যা লাগবে, এই এনার্জির জন্য তুমি এখানে সোলার বলেন বা অন্য অন্য কী কী আছে, এই জিনিসগুলো তারা ইনভেস্ট করবে। তৃতীয়ত হইল, কিছু চাইনিজ এসে বলতেছে বাংলাদেশে অজস্র কয়লা আছে, আমাকে বলছে তোমার দেশে কয়লা উঠাও না কেন? তা আমি তো কোথায় থেকে আসছো? বলে আমি কয়লার কোম্পানি। তারা জানে যে আমাদের মাটির নিচে অনেক কয়লা আছে, কিন্তু আমরা জানি না। আমি বললাম কাকে? ব্যবসায়ী বলে। আপনি দেখেন, তারা ওইখানে চিন্তা করছে বাংলাদেশে গিয়ে দেখো কয়লা ধরতে পারো কিনা। তো আমাদের কয়লা উত্তোলন করতে হবে, নিচে থেকে লাভ কি? এটা তো খনিজ পদার্থ, তাই না? আমার তো ইনকাম হবে, পরিবেশ দূষণ হবে কিছু, সেটা তো আছেই। এটার ব্যাপারে আমি আমার অভিজ্ঞ নাই, কিন্তু সরি, যেটাতে আমাদের ইমিডিয়েট একটা অর্থনৈতিক উন্নতি হবে, আমরা দিতে পারি 2-3টা কোম্পানিকে বিভিন্ন জায়গায় কয়লা। আপনাকে ধন্যবাদ খোরশেদ আলম। আমি এই মুহূর্তে যেতে চাই মাহফুজ কবির আপনার কাছে। বলা হয়েছে প্রস্তাবিত বাজেটে কর ব্যবস্থায় একাধিক পরিবর্তন আনা হয়েছে। সেক্ষেত্রে যদি 2-একটা বিষয় বলি, মার্চেন্ট ব্যাংক সমূহের কর হার 27.5%, 37.5% থেকে কমিয়ে 27.5% করা হয়েছে। তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে। এটাকে আপনি কতটা পজিটিভ নেগেটিভলি দেখছেন? আমি মনে করি যে এই দুটোই কিন্তু বাংলাদেশের যে শেয়ার বাজারের যে দুরবস্থা এখন, তো সেটা আবার চাঙ্গা করতে সহায়তা করবে। যদি আমরা এটা আশা করি, তাহলে এটাকে আমরা পজিটিভ দিক দেখতে পারি। হ্যাঁ, অবশ্যই আমি মনে করি যে এটি ইতিবাচক। এবং আসলে শেয়ার বাজার নিয়ে আরেকটু পরিকল্পনা আশা করেছিলাম, যে সেখানে অর্থায়ন কি হবে, তারপরে এই যে সাধারণ বিনিয়োগকারী তাদের আস্থা ফেরানো, তো এই বিষয়গুলো নেই। কিন্তু তারপরে এই যে উদ্যোগ যেগুলো আছে, বিশেষ করে আমি লিস্টেড নন লিস্টেডের যে ডিফারেন্স, সেটাকে আমি অত্যন্ত ইতিবাচক মনে করি। এটা একটা বিষয়। আর আরো 2-একটা জিনিস একটু বলতে চাই, সেটা হলো যে একটা জিনিস আমি মনে করি যেটা এটা আবার বিবেচনার সুযোগ আছে, সেটা হলো যে কোম্পানির লাভ হোক ক্ষতি হোক তাকে ট্যাক্স দিতে হবে। তো এই জায়গাতে যেটা হবে যে যারা একটু ক্ষুদ্র ব্যবসায়ী, যারা অনেক মানে এসএমই যারা রয়েছেন গ্রামে গঞ্জে, বা যারা অন্তত ট্যাক্স দেন, তো
তো তারা কিন্তু নিরুৎসাহিত হবেন, তার কারণ এই মুহূর্তে যদি ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো নয়। তো সুতরাং এই জায়গাটাতে এইটা পরবর্তী যখন একটু অবস্থা ভালো হয় অর্থনীতি তখন এটা চালু করা যেতে পারে। সুপার ট্যাক্সের একটু বলা হয়েছে, প্রস্তাব করা হয়েছে 30%, আগে ছিল 25%। তো সেই জায়গাতে আমি মনে করি যে এখন যেহেতু অর্থনীতির অবস্থা সেরকম সন্তোষজনক নয়, আমি মনে করি যে আর 2-1 বছর অপেক্ষা করার দরকার আছে, যে অর্থনীতি একটা ধারায় ফিরে আসলে তারপরে তখন সেটা করা যেতে পারে। একটা বিষয় নিয়ে বিতর্ক আসছে, সেটা হচ্ছে যে কালো টাকা সাদা করা। আমি একটু ব্যাখ্যা দিতে চাই, সেটা হলো যে আসলে কালো টাকা সাদা করা, সম্পূর্ণভাবে কালো টাকাকে সাদা করার কোনো বিধান বাংলাদেশে নেই এই মুহূর্তে। যেটা আছে অপ্রদর্শিত অর্থ, কিন্তু উৎসটা মানে যেটা বৈধ, যেটার উৎস অবৈধ, মানে যেমন ঘুষ দুর্নীতি, সেটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে কোনো রকমের বিধান কিন্তু নেই। যেটা প্রক্রিয়াগত বা পদ্ধতিগত কারণে আসলে এটা অপ্রদর্শিত অর্থ হয়ে গেছে, যেমন জমি বেচা কেনা, সেগুলো ফ্ল্যাট বেচা কেনা এগুলো হতে পারে, বা সাধারণ যে ব্যবসাগুলো আছে তো সে ব্যবসায় ঠিক মতো হয়তো ব্যালেন্স শিট উপস্থাপন করা হয়নি, দেওয়া হয়নি রিটার্নে। তো সেইভাবে করে কিছু যদি অর্থ অপ্রদর্শিত হয়ে থাকে তাহলে সেইটাকে আবার সাদা করা যাবে। তো সেটা আছে, আমি মনে করি যে এইটার সুযোগ নিচ্ছে অনেকেই, যারা অবৈধভাবে অর্থ উপার্জন করছেন তারাই কিন্তু আবার দেখা যাচ্ছে কি যে এই যেহেতু এটার সুযোগ রয়েছে তো সেটার কারণে তারা এই ফ্ল্যাট তারপর জমি এগুলো কিনছেন। তো আমি মনে করি যে এই জায়গাতে একটু নতুন করে চিন্তা করার সুযোগ রয়েছে। তবে যেহেতু বাজেটে আছে এটা, যে এবার কিন্তু সহজ করা হয়েছে, মানে যে যে সম্পদ যে ট্রান্সফারের যে ট্যাক্স ওইটা কিন্তু কমানো হয়েছে, এবং এটার উদ্দেশ্য হলো যে যাতে এই অপ্রদর্শিত অর্থ এইভাবে না থাকে, আস্তে আস্তে এটা মেইন স্ট্রিমে চলে আসে। আমি মনে করি যে এটার আওতা আরো বাড়ানো উচিত। আমি একটু বলি স্যারের কথাটা। আমি বলবো স্যার, টাকা না নিয়ে আপনি যাদের দিবেন এভাবে, মানে কালো টাকা বলছেন না, কালো টাকা না কালো ডলার করেন। যারা ডলার রাখবে বাংলাদেশে তাদের টাকা দিয়ে তাইলে আবার রিজার্ভটা বাড়বে। আবার আপনি যে অ্যাপার্টমেন্ট বা ওই যে ফ্ল্যাট জমি টমি কেনার জন্য না, ডলার দিলে এটা আমরা জিজ্ঞেস করবো না, রিজার্ভ বাড়বে। আপনাকে ধন্যবাদ। আমি ছোট্ট পরিসরে মাহফুজ কবির আপনার কাছে জানতে চাচ্ছি, ছোট্ট পরিসরে বলবেন, আমাদের সময় একদম কম, যে আসলে আমাদের এই বাজেট কতটা সম্ভাবনা এবং কি আরো কি সংস্কার দরকার কিনা এই বাজেটটি ঘিরে? হ্যাঁ, দুটো বিষয় আমি একটু বলতে চাই। একটা হলো যে আসলে এই বাজেট নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষের, কিন্তু সরকার যে একটা বড় রকমের চাপের মধ্যে আছে সেটা তো বাস্তবতা। তো সেটা মাথায় রেখে এক ধরনের ভারসাম্য করার চেষ্টা করা হয়েছে, নির্ভার থেকে বাজেটটা প্রণয়ন করার চেষ্টা করা হয়েছে। আমি মনে করি যে এটা একটা মানসিক চাপ থেকে আসলে পুরো প্রশাসন যন্ত্রকে মুক্তি দিবে। আর কয়েকটা জায়গাতে আমি মনে করি যে যেমন এই যে ব্যবসা বাণিজ্যের উপরে কিন্তু একটা অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে বলে মনে হয়েছে, যে এই যে করের জায়গাগুলো যেগুলো উনি উল্লেখ করলেন, তো সেগুলো একটু নেওয়া, মানে আমলে নেওয়া, এবং একই সঙ্গে এই যে সংস্কারের যে প্রতিশ্রুতি সেটা কিন্তু বাজেটে সেভাবে নেই। মানে 11টা সংস্কার কমিশন, এতগুলা যে টাস্কফোর্স করা হয়েছে, কমিটি করা হয়েছে, তো তাদের যে রিকমেন্ডেশনগুলো সেগুলো বাস্তবায়নের জন্য কিন্তু সেইভাবে পরিষ্কার কোনো কিছু দৃশ্যমান হচ্ছে না। আমি মনে করি যে ওগুলো যদি এই বাজেটের মধ্যে পরবর্তী সময় বাস্তবায়নের সুযোগ থাকে তাহলে সেটা ভালো হবে। আপনাকে ধন্যবাদ মাহফুজ কবির। আমি যেতে চাই খোরশেদ আলম আপনার কাছে, ছোট্ট পরিসরে আপনি বলবেন আমাদের বাজেটটি নিয়ে সম্ভাবনার এবং কতটা চাপে, একেবারেই ছোট্ট। বাজেট তো করেছেন যারা করেছেন তারা অর্থনীতিবিদ, আমরা আশা করি যে বাজেটটা পরিপূরকভাবে পালন হোক, কিন্তু যে দেশের যে অর্থনৈতিক অবস্থা এবং সত্যিকার অর্থে পরিবেশটা ভালো না। সবাই আমাদের চিন্তার বিষয় কি জানেন, দেশের পরিস্থিতি ভালো না, আইন শৃঙ্খলাটা একটু উন্নতি করতে হবে, তবে মোটামুটি কাছাকাছি হবে। তারা যেটা চিন্তা করছে হয়তো পুরাটা হবে না, তবে আমরা আশাবাদী। আমরা চাই যে সরকার যেটা করেছে তারা এটাতে মানে কি বলবো, তারা মানে এটা করতে সক্ষম হোক, বাস্তবায়িত হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাহফুজ কবির, আপনাকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি, খোরশেদ আলম আপনাদের দুজনকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।